শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আজ শিক্ষা মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের শিক্ষা সহযোগিতা আরও জোরদার করা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষায় যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধি দল বাংলাদেশে শিক্ষা খাতের চলমান অগ্রগতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন। তিনি শিক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার উপর গুরুত্ব আরোপ করেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ আগামী বাজেটে বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পটি সরকারের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ এবং এটি নির্বিঘ্নভাবে বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অর্থমন্ত্রী জানান, এই কর্মসূচির মাধ্যমে বিশেষ করে গ্রামীণ নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে সরকার আশা করছে। তাই এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে কোনো ঘাটতি রাখা হবে না। এখানে প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে, কারণ এটা বাংলাদেশ, এটা একটা মানবিক একটা প্রজেক্ট, একটা প্রকল্প। এটা মহিলাদের ক্ষমতায়নের একটা প্রকল্প এবং মহিলাদের সাথে সাথে গ্রামে গঞ্জে যারা বঞ্চিত মানুষগুলো, তাদের কাছে সুবিধাটা তাদের ডোর স্টেপে পৌঁছে দেওয়ার একটা প্রকল্প, সাথে সাথে দেশের অর্থনীতির উন্নয়নের একটা প্রকল্প। সুতরাং এই প্রকল্প সঠিকভাবে যাতে বাস্তবায়িত হয়, এর জন্য আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি। আগামী সপ্তাহ থেকেই দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি উন্নত হবে এবং লোডশেডিং কমে আসবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ রাজধানীতে সিপিডি আয়োজিত বাংলাদেশ চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি এই আশ্বাস দেন। মন্ত্রী বলেন, আগামী 5 বছরে সরকার 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। এ সময় তিনি উল্লেখ করেন, জ্বালানি আমদানি ব্যয় $2 বিলিয়ন বেড়ে গেছে এবং বিদ্যুৎ খাতে এখনও প্রায় 56,000 কোটি টাকার বকেয়া পরিশোধ বাকি রয়েছে। ওর উপরে মানে ধুলার লেয়ার পড়ে গেছে, তো দেখেও না ওটাতে আপনি। তো এরকম করলে আপনি রুপটপ করতে পারবেন না। রুপটপ করতে হলে বাড়িওয়ালাদেরকে বুঝতে হবে যে আমি এখন যে বিদ্যুতের দাম দিচ্ছি, এটা করলে আমি অনেক সস্তায় পাবো। মানুষ কিন্তু ইমিডিয়েট বেনিফিটটা দেখতে চায়। উই হ্যাভ টু কনসিডার দ্যাট। আমরা সেটা কনসিডার করব। অপতথ্য ও ভুল তথ্য মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠক শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, ভুল তথ্য ও অপতথ্য রোধ করা বর্তমানে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। একই ধরনের সমস্যা যুক্তরাষ্ট্রেও রয়েছে। তিনি আরও জানান, এই চ্যালেঞ্জ মোকাবেলায় নৈতিক সহায়তা, প্রশিক্ষণ এবং বিভিন্ন কারিগরি সহযোগিতা প্রদান করবে যুক্তরাষ্ট্র। সরকার তথ্যের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সারা পৃথিবীতেই এবং আমাদের জন্য তো অবশ্যই মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কমব্যাট করাটা একটা প্রধান চ্যালেঞ্জ। তথ্য মন্ত্রণালয়ের দিক থেকেও এটা আমাদের জন্য একটা এখন যুদ্ধে পরিণত হয়েছে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে যেভাবে মানুষের জন্য সুযোগ রয়ে গেছে, সেই সুযোগে অপতথ্য প্রচারকারীরা একটা বড় ধরনের সমস্যা তৈরি করছে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, নাগরিক জীবনে। এবং সেই ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকার কিভাবে জনগণকে এই অপতথ্যের হাত থেকে সুরক্ষা দিতে পারে, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। একসময় চ্যালেঞ্জ ছিল গণমাধ্যমের ফ্রিডম, এখন শুধু ফ্রিডম নয়, ব্যালেন্সড ফ্রিডমটা কিন্তু। নিপীড়িত মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ রাজধানীর বনানীতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, সমাজে মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে লিগ্যাল এইড সেবা থেকে কেউ বঞ্চিত হলে তা আইন মন্ত্রণালয়কে জানাতে হবে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় যৌন নির্যাতনের শিকার ব্যক্তিরাও লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পাবেন বলে আশ্বাস দেন মন্ত্রী। বাংলাদেশে 40 লক্ষের উপরে মামলা পেন্ডিং আছে। আমরা মামলার জট কমাতে চাই। আমরা একদিকে মামলার জট যেমন কমাতে চাই, আর একদিকে মামলার ফ্লো কমাতে চাই। এই দুইটাকে সামনে রেখেই আমরা লিগ্যাল এইড কর্মসূচি দিয়েছি এবং লিগ্যাল এইড কর্মসূচির মধ্যে আপনার মিডিয়েশনের ব্যবস্থা করেছি। এই মিডিয়েশনে একদিকে যেমন যেগুলো ছোটোখাটো মামলা আছে সেইগুলো যদি কেউ মনে করেন মামলা চলা অবস্থায় সে মিডিয়েশন করে চলে যাবেন, সেইটা যেমন সহজতর পথ হবে। শেরে বাংলা একে ফজলুল হকের স্মৃতিগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে ৩ নেতার মাজারে তাঁর সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান বলেন, শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন সমগ্র বাংলার গণমানুষের নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও আদালত সংস্কার সহ জনকল্যাণে তার অসামান্য অবদান রয়েছে। তিনি আরও বলেন, প্রজাতন্ত্র আইন প্রণয়নের মাধ্যমে দেশের কৃষিজীবীরা আজও সুফল পাচ্ছে। যে চাখানে তার যে গেট ছিল শেরে বাংলা তোরণ, সেটা ভেঙে ফেলে অন্য নাম দেওয়া হয়েছে। এটা রাজনৈতিক আচরণ নয়, কিন্তু করা হয়েছে, বহু কিছুই নষ্ট করে ফেলা হয়েছে। আমরা আশা করব যে আমাদের দলের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলি দেখা হবে। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেয়া মর্যাদার মেয়াদ 6 মাস কমিয়েছে সরকার। এর ফলে তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ এর নিরাপত্তা সুবিধা 1 বছর থেকে কমে 6 মাসে নেমে এসেছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছিল। ওই প্রজ্ঞাপনে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য এ মর্যাদা দেওয়ার কথা উল্লেখ ছিল। তবে নতুন সরকার গঠনের পর এই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। রাজধানীর নন্দীপাড়া দক্ষিণ গাঁও এলাকায় নতুন সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। আজ ডিএসসিসি অঞ্চল 6 এর ৭৪ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া দক্ষিণ গাঁও 6 নম্বর সড়কে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এ সময় প্রশাসক জানান, প্রকল্পের আওতায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং এলইডি সড়ক বাতি স্থাপন করা হবে। কাজ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং প্রায় 20,000 মানুষ সরাসরি উপকৃত হবেন। তিনি আরও বলেন, নগরবাসীর উন্নত সেবা নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডেঙ্গুর প্রভাব কিন্তু আসতেছে, চিকনগুনিয়ার প্রভাব আসতেছে। এখন থেকে আমাদের বাড়িঘর পরিষ্কার রাখতে হবে, কোথাও যাতে পানি জমে না থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। এই ড্রেনটা আমরা বিভিন্ন জায়গায় পরিষ্কার করেছি, খালটা পরিষ্কার করেছি, সেই খালগুলো যাতে পানি যাতে চলাচল করতে পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে আপনাদের। ভবিষ্যতে খালগুলোর ব্যাপারেও আমরা পরিকল্পনা আছে, এই খালগুলোর পাড়গুলো যদি আমরা বাধাই করে দিতে পারি, সেখানে যদি হাঁটার রাস্তার ব্যবস্থা করে দিতে পারি। দেশের অন্যান্য অঞ্চলের মতো ভোলা জেলাতেও হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় ভোলায় প্রায় 2,88,922 জন শিশুকে হাম রুবেলা টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় 3,000-এর বেশি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাবনার সাঁথিয়ায় উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার আসিফ রায়হান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে
সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় একটি সিএনজি স্টেশনের অফিস কক্ষ থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ টাকা উদ্ধারে সফল হয়েছে পুলিশ। মাত্র 12 ঘন্টার অভিযানে চোরকে গ্রেফতার সহ 23,73,510 টাকা উদ্ধার করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিরুল ইসলাম। তিনি জানান, পরিকল্পিত ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে চুরির রহস্য উদ্ঘাটন করা হয়। তিনি জানান, অভিযুক্ত ইউনুস রানী সিএনজি স্টেশনের অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং স্টিলের আলমারির লকার ভেঙে 26,29,352 টাকা চুরি করে। আমাদের যেই প্রযুক্তির ব্যবহারের চেষ্টা করেছি তাকে লোকেট করার জন্য আমরা তার অবস্থান নিশ্চিত করেছি এবং তার অবস্থান নিশ্চিত করে আমরা কয়েকটা জায়গায় সিএমপি এবং সিএমপির আশেপাশে বাইরের এলাকায় আমরা অভিযান পরিচালনা করি এবং আসামিকে আমরা ডিটেক্ট করতে আমরা সাকসেসফুলি তাকে ডিটেক্ট করতে পেরেছি এবং তাকে লোকেট করে তাকে অ্যারেস্ট করেছি। তার নাম হলো মোহাম্মদ ইউনুস রনি, বয়স 37। জানা যায় সে এই প্রতিষ্ঠানেরই কর্মচারী ছিল এক সময় এবং এর আগে 7-8 মাস আগে তার চাকরি চলে যায়, চুরির দায়ে তার চাকরি চলে যায়, যার কারণে সে জানে অর্থগুলো কোথায় রাখা হয়েছে। আর তারই রেস ধরে সে গতকালকে এই চুরির ঘটনাটা ঘটিয়েছে। চুরি হওয়া থেকে শুরু করে টোটাল রিকভারি, আসামি সহ চুরিকৃত অর্থ উদ্ধার করতে আমাদের টোটাল 12 ঘন্টার ভিতর আমরা সবকিছু রিকভার করতে পেরেছি। সাভারের আশুলিয়া এলাকায় ডিবি পুলিশের অভিযানে 170 পিস ট্যাপেনটাটাল ট্যাবলেট সহ 2 পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতরাত 11টার দিকে ঢাকা জেলার ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় 20,400 টাকা। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। ভোলার লালমোহন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মোট 6,540 জন কৃষকের মাঝে এই সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের আর্থিক স্বস্তি নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও উপসী আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। আজ বেলা 11:30টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিলন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেহ আহমেদ। কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে 10 কেজি ডিএপি সার, 10 কেজি এমওপি সার এবং 5 কেজি উপসী আউশ ধানের বীজ প্রদান করা হয়। মোট 2400 জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ও হাটহাজারী থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ওসমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট 18টি মামলা রয়েছে। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ নাজির আহমেদ খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল হাটহাজারী থানাধীন চিকনদন্ডি ইউনিয়নের একটি 5তলা ভবনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, 3টি 1নলা শটগান ও দেশীয় অস্ত্রসহ নগদ 51,000 টাকা এবং বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়। খুলনার দিঘলিয়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে প্রভাব পড়েছে। এ সুযোগে কোনো অসাধু ব্যবসায়ী যেন তেল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি
অনুষ্ঠিত হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা 3 দফা দাবি তুলে ধরে বলেন, ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করে যারা ছাত্র রাজনীতি পুনরায় চালুর চেষ্টা করছে তাদের বহিষ্কার করতে হবে। এছাড়া 2024 সালের 10ই আগস্ট রুয়েটে জারি করা সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের যথাযথ বাস্তবায়ন ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা। প্রশাসন একটি নির্বাচনকালীন কমিটি করবে এবং সেই কমিটির আন্ডারে একটি গণভোট আয়োজন করবে রুয়েটের শিক্ষার্থীদের জন্য। সেই গণভোটে আমরা সবাই রায় দিব যে আমরা রুয়েটে কোন প্রকার রাজনীতির পক্ষে আছি নাকি বিপক্ষে আছি। আগামী 2 মে নতুন কুড়ি স্পোর্টস 2026 আয়োজনকে সামনে রেখে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। তিনি বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ এবং দক্ষ করে গড়ে তুলতেই এই আয়োজন করা হচ্ছে। তিনি আরও বলেন, জেলার ক্রীড়াঙ্গনে এই আয়োজন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং তরুণদের অংশগ্রহণে ইতিবাচক পরিবর্তন আসবে।